কি করেছো দেখি, দেখাও কি করেছো দেখি, দেখো। এই ওষুধ আমার গলা ব্যথা হলে আমি খাই। আমিও খাবো। কি করেছিস তুই এটা? জানিস এটা কতটা তেতো আর কতটা ভয়ঙ্কর? সব ওষুধ মিষ্টি হয় না, সেটা তুই আগে থেকেই জানিস। আর কতগুলো ওষুধ খুলেছিস? দেখি এই তো কই, আর কিছু খুলে রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Story book, my story. Story book is out. The story book says. তুই এখনো এরকম দুষ্টুমি করছিস? আরে ছিড়িস না, তুই যে কি পরিমাণ বদমাস, লোকজন তোকে ঘরের মধ্যে না রাখলে বুঝতেই পারবে না তুই কতটা দুষ্টু। সত্যি ছেলে পুলেকে কি ঘরের মধ্যে রেখে 2 মিনিট বাথরুমে যাবো? হ্যাঁ, কি অবস্থা তুই করলি। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি যে কেমন আছি ভ্লগের শুরু থেকেই আশা করি অনেকেই বুঝতে পারছো যে রিও কতটা দুষ্টুমি শুরু করেছে আজকাল। স্কুল থাকলে স্কুলে চলে যায় সকাল সকাল, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে ঠিক কথাই, তবে এই ধরনের বদমাশিগুলো থেকে অনেকটাই দূরে রাখতে পারি। বাট বাড়িতে থাকলে চোখের পলকের মধ্যে কি যে করে বেড়ায় তারই একটা নিদর্শন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। গলা ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক আনা ছিল, সেখান থেকে তো একটা খুলেইছে। এই যে 5 দিনের কোর্সের 5টা ওষুধ, তার মধ্যে একটা নষ্ট। আচ্ছা, প্যান 40 ছিল, সেটা থেকে একটা খুলেছে। আমি জাস্ট 2 মিনিটের জন্য বাথরুমে গেছিলাম, 2 মিনিট। ওর বাবা অফিস বেরিয়ে গেছে, 2 মিনিট জন্য বাথরুমে গেছি, শুরু হয়ে গেছে। এই জন্যেই বাচ্চাদের নাগালের মধ্যে ওষুধ রাখতে নেই। বাট এখানে সবকিছুই হাতের নাগালের মধ্যে, কোথায় রাখবো বলো? রান্নাঘরের কৌটোর মধ্যে তো আর ওষুধ রাখা পসিবল নয়। দরকারে রাত বিরেতে যখন লাগে তখন হাতের সামনে এখান থেকেই পাওয়ার সুবিধা। বাট এদের জন্য কি কিছু রাখা যাবে বলো বেড সাইডে? দেখো এই যে এবার হাসছে, দেখো আর হাসছে। এত বদমাস, লোকে দেখে ভাবে যে ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু এত দুষ্ট বাড়িতে করে না দুষ্টুমি, মানে ভাবতে পারবে না। বাইরে গেলে একদম কিচ্ছু জানে না, কিচ্ছু না, একদম শান্ত বাচ্চা। লোকের ভীষণ একটা ভ্রান্ত ধারণা রয়েছে রিওর। রিওর এই কীর্তিকলাপ দেখে শুনে সবকিছু ঠিকঠাক করে এখন এসেছি রান্নাঘরে। আজকে অনেক দিন পরে বানাবো চিংড়ি দিয়ে কচুর তরকারি। মনোজিৎ এই কচু আর চিংড়ি মাছের তরকারিটা খেতে খুব পছন্দ করে, তাই আমি নিয়ে আসি মাঝে মাঝে। তবে অনেক দিন পরে এবারে আমাদের বাড়িতে কচুর তরকারিটা হচ্ছে। রেসিপিটা মায়ের কাছ থেকে জানলাম, ভীষণ সোজা, 2-3টে জাস্ট উপকরণ আর একদম ইজি প্রসেসে মা বানায়। আজকে মায়ের প্রসেস অনুযায়ী বানাচ্ছি। কচুগুলো এখানে ভালো করে ধুইয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু আলুও দেবো, আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ কাটাও হয়ে গেছে, আর একটুখানি লঙ্কা চিড়ে নিচ্ছি শেষকালে দেওয়ার জন্য। কড়াইতে প্রথমে অল্প করে সর্ষের তেল দিলাম, এর মধ্যে কুচানো আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো যখন মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। মোটামুটি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। অল্প একটু নুন দিয়ে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না গলছে একটু নেড়ে নেব। পেঁয়াজটা যখন মোটামুটি হালকা ব্রাউন কালারের হয়ে যাবে
আর একটু নরম নরম মতো হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো কুচো চিংড়ি। চিংড়ি মাছের কালার যখন চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা কচুগুলো। যেহেতু আমি চিংড়ি মাছটা এখানে পার বয়েল ইউজ করেছি, তাই খুব একটা নাড়ার প্রয়োজন পড়েনি আমার। ওগুলো অলরেডি হাফেরও বেশি কুক করা রয়েছে। কচুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো অল্প অল্প করে গলতে শুরু করেছে, ওর মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে একটু চাপা দিয়ে কুক করে নিতে হবে। চাপা দিয়ে সেদ্ধ করার আগে অবশ্যই নুনটা একবার চেখে দেখে নিতে হবে, কারণ পেঁয়াজ ভাজার সময় আমরা অল্প বিস্তর নুন অ্যাড করেছি। এটা মনে রেখেই নুনটা অ্যাড করতে হবে। তখন দেখবে যে কচুগুলো মোটামুটি একদম নরম হয়ে গেছে, আলুগুলোও গলে গেছে। তার মধ্যে লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিলে কিন্তু আমাদের কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি একদম রেডি হয়ে যাবে। আজকে বুধবার, রিও এখন চলে এসেছে ফুটবল শিখতে। তো প্রথমে বাবার সাথে একটুখানি প্র্যাকটিস করছিল, কারণ কোচ ওদিকে সব কিছু রেডি করছেন। অল্প অল্প করে নিয়ে এসো, যেরকম নিয়ে আসে একবারে নয় না, যেরকম করে অল্প অল্প করে নিয়ে যেতে যেতে শিখিয়েছে না যেরকম। নাও দূর থেকে কি পেয়েছো তুমি? স্টিকার? কই দেখি কি স্টিকার পেয়েছো। ও এটা কিসের স্টিকার দেখি। ওয়াও, গুড জব। চলো বাড়ি। জ্যাকেট জ্যাকেট দাঁড়া, ওয়েট, বাটার নেবো, দাঁড়া। রিওর ফুটবল খেলা শেষ হয়ে যেতে আমরা ওখান থেকে চলে এসেছি একটু লিডিলে, কারণ আমার ঘিটা প্রায় শেষ। আজকে বানাবো বাটার থেকে ঘি, আর তোমাদের সাথেও শেয়ার করব আমি বাড়িতে একদম পিওর ঘি বাটার থেকে কি করে বানাই, আর কোন বাটারটাই বা আমি ব্যবহার করি। তো চলো তোমাদের সাথে একবার একটু শেয়ার করে দিই এখানে কত ধরনের বাটার আমি এখনো পর্যন্ত দেখেছি। এক তো হয় নর্মাল যে বাটার, তার মধ্যে রয়েছে সল্টেড আর আনসল্টেড, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্প্রেডেবল বাটার। আর এটা তৈরি হয় বাটারের সাথে ভেজিটেবল অয়েল, ওয়াটার আর সল্টকে ব্লেন্ড করে, তাই জন্য এটা নর্মাল বাটারের থেকে একটু সফট হয়। আর এতে না ক্যালোরির পরিমাণটাও কম থাকে, আর তার সাথে সাথে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটাও কিন্তু নর্মাল বাটারের থেকে একটু কমই হয়। তবে পুষ্টিগুণ দিয়ে বিচার করলে দুটোই কিন্তু মোরাললেস প্রায় একই। আর একটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে পারফেক্ট ফর কেক, মানে বেকিং এর জন্য এক ধরনের বাটার এখানে পাওয়া যায়। তো মোরাললেস এরকম 3 ধরনের বাটার আমি দেখেছি, আর এগুলো 250 গ্রামেরও হয়, আবার 500 গ্রামের টাবেও পাওয়া যায়। আর এটা তোমাদের একবার স্প্রেডেবল বাটারের টেক্সচারটা দেখিয়ে দিলাম। একদমই নরম সফট হয়, যাতে করে ব্রেডের উপর ইজিলি স্প্রেড করা যায়, আর ফ্রিজে রাখলেও এটা শক্ত হয় না। শপিং শেষ, বাড়ি চলো। কি দেখছো? আমার ঘি শেষ হয়ে গেছে, ঘি বানাতে হবে, তাই বাটার দেখছি। এটা তো সল্টেড। বাবা, ঘি বানানোর জন্য কত কষ্ট। তুই খিদে পাচ্ছে বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দে। এটাও 1.69, বাকিগুলো সব স্প্রেডেড। দুটোতে তো হবে না, আর 3টে হলেই হয়ে যাবে। চলো দোকান থেকে বাজার করে বাইরে বেরিয়ে এসে দেখি আকাশটা বেশ সুন্দর। যদিও মেঘ আছে, তার সাথে কিন্তু হালকা রোদ পড়ে চারিদিকটা ভীষণ উজ্জ্বল হয়ে উঠেছে। দেখতে ভারী সুন্দর লাগছে। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, আগে ঘিটা বানাতে বসিয়ে দিই। আগে যখন কলকাতায় থাকতাম তখন বাড়িতে দুধ নিতাম, যে সেখান থেকে সর তুলে তুলে জমিয়ে সেখান থেকে ঘি বানাতাম। তবে এখানে আর সেটার প্রয়োজন পড়ে না, এখানে এই বাটারটা খুব ইজিলি পাওয়া যায়। আর আমি যে বাটার থেকে ঘি বানাই সেটা হচ্ছে আনসল্টেড বাটার। যে কোনো কোম্পানির আনসল্টেড বাটার থেকেই কিন্তু এই ঘিটা বেশ ভালো রকম হয়। আমাদের ওখানে দেশেও কিন্তু আমুলের এখন আনসল্টেড বাটার পাওয়া যায়, মিল্কি মিস্টেরও আনসল্টেড বাটার পাওয়া যায়, যেগুলো থেকে
থেকে বাড়িতে কিন্তু ইজিলি আমরা ঘি বানাতে পারি। এখানে আমি 250 গ্রামের 3টে বাটারের ব্লক ব্যবহার করেছি। সেটা আঁচটা বাড়িয়ে প্রথমে গলিয়ে নিয়েছি, তারপর এখানে আঁচটা কমিয়ে দিয়েছি। তলায় আস্তে আস্তে খোয়াটা জমবে আর বাটারটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে ঘিটা প্রায় রেডি হয়ে এসেছে। এতে যদি দুটো লেবু পাতা দেওয়া যেত না, তাহলে এই ঘিয়ের গন্ধটাই আলাদা হয়ে যেত। বাট কি আর করা যাবে, এখানে তো আর লেবু পাতা পাবো না, তাই এমনিই বানাচ্ছি। তবে এমনিও ঘি কিন্তু এটা নিয়ে আমি 4 বার বানাচ্ছি। আমি মোটামুটি যখন বানাই 4টে করে প্যাকেটের বানাই, তবে এবারে 3টে প্যাকেট বানাচ্ছি। মোটামুটি আমার 3 শিশি, ছোট ছোট শিশির 3 শিশির বেশিই হয়, তো অনেক দিনই চলে যায়, যেহেতু রিও একটু ঘি খায় ভাতের সাথে, সেই জন্য। বাট এইভাবে ঘি বানানোটাও কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। এবার তোমাদের সাথে শেয়ার করি যে এখানে বাটারের দাম কেমন। স্প্রেডেবল বাটারের 500 গ্রামের এই ব্লকগুলোর দাম হয় মোটামুটি ওই 100 থেকে 210-20 মধ্যে। আনসল্টেড বা সল্টেড বাটারের যে ব্লকগুলো হয় 250 গ্রামের, সেইগুলোর দাম ওই 170 থেকে 210-20 মধ্যে হয়। তবে এই বাটারের দাম কিন্তু সম্পূর্ণ নির্ভর করে কোন কোম্পানি কিভাবে বানাচ্ছে। যেমন কিছু কিছু কোম্পানি আছে একদম ফ্রেশ মিল্ক থেকে বাটার বানায়, সেক্ষেত্রে কিন্তু বাটারের দামটা অনেক বেশি হয়। দেখো ঘিয়ের কালারটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ এরপরে যদি আমি গ্যাসটা জেলে রাখি তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে কালারটা। আর আমি যখন গ্যাসটা অফ করে দেবো, এটা ঠান্ডা হয়ে গেলে এই ফেনাটাও আস্তে আস্তে কমে যাবে। তো আমি ঘিটা ছাঁকনি দিয়ে ছেঁকে কাচের শিশিতে ভরে দিয়েছি। এগুলো হচ্ছে 340 গ্রামের শিশি, মানে ওই 340 গ্রাম হলে কত ml ধরে গো? 350। আচ্ছা 340 গ্রাম মানে 350 ml। আচ্ছা 350 ml করে একটা শিশিতে ধরেছে, 2টো শিশি। আর এখানে কিছুটা পুরনো ঘি ছিল, অল্প একটু বেঁচেছিল, এই এতটা মতো। তো আমি এই যে দেখো যেটা লিকুইড দেখা যাচ্ছে ওইটাই, অতটা ছিল বেঁচে, তো ওটা আমি এর মধ্যেই ঢেলে দিয়েছি। আমরা যারা দেশের বাইরে থাকি এবং দেশের ওই গাওয়া ঘির গন্ধ মিস করি, তারা একবার এইভাবে ঘি বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, ওই ঘিকে কিন্তু কোনোভাবেই এই ঘি রিপ্লেস করতে পারবে না, কখনোই না। আজকে আমরা রাতে ব্রেড আর স্যুপ খাবো, এটা মোটামুটি ঠিক করাই ছিল, তাই জোগাড় যন্ত্রটা আমি করেই রেখে গেছিলাম। এখানে মাশরুম, কর্ন, চিকেন আর স্প্রাউট দিয়ে স্যুপ বানিয়েছি, সাথে ব্রেড টোস্ট। চলো এর সাথে সাথে আজকের ভ্লগটাও এখানেই শেষ করলাম। যদি ভ্লগের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বলবো দেখার পরে লাইক করো আর কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো।